আসসালামু আলাইকুম। ডিপ্লোমা স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আহসান হাবিব সৌরভ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব সার্কিট 1-এর ধারাবাহিক আলোচনায় সার্কিট 1-এর দ্বিতীয় অধ্যায় বৈদ্যুতিক নেটওয়ার্ক। এখন বৈদ্যুতিক নেটওয়ার্ক কী সেটা আমরা আগে জানব। যে বৈদ্যুতিক নেটওয়ার্কের সংজ্ঞা দিতে গেলে এখানে আসে যে এক বা একাধিক উৎস সংযুক্ত বা উৎসবিহীন দুই বা ততোধিক প্যারামিটার সমন্বয়ে গঠিত সার্কিট বা সার্কিটের অংশ। অর্থাৎ এখানে আমরা দেখা যাচ্ছে যে উৎসযুক্ত বা উৎসবিহীন, তার মানে উৎস থাকলেও বৈদ্যুতিক নেটওয়ার্ক গঠিত হবে, উৎস না থাকলেও বৈদ্যুতিক নেটওয়ার্ক গঠিত হবে। কিন্তু এখানে মেন যে বিষয়টা বলা হয়েছে যে দুই বা ততোধিক প্যারামিটার সমন্বয়ে গঠিত, তার মানে প্যারামিটার থাকতেই হবে। এখন প্যারামিটারগুলো কি আমরা পূর্বের অধ্যায় এবং যে তোমাদের বেসিক ইলেকট্রিসিটি বইটি হয়েছে সেখানে আমরা প্যারামিটার কি সেটা দেখেছি। যে প্যারামিটার হচ্ছে সার্কিট প্যারামিটার মূলত তিন প্রকার। একটি হচ্ছে রেজিস্টর, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, একটি হচ্ছে ইন্ডাক্টর, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এবং একটি হচ্ছে ক্যাপাসিটর, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সার্কিট প্যারামিটার তিনটি: রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। তাহলে এখানে বলা হয়েছে যে দুই বা ততোধিক প্যারামিটারের সমন্বয়ে গঠিত। অর্থাৎ আমাদের এখানে প্যারামিটারগুলো হচ্ছে, ধরি একটি প্যারামিটার রেজিস্ট্যান্স নিলাম, একটি প্যারামিটার ক্যাপাসিটর নিলাম। এখন এটিকে আমরা একটা বৈদ্যুতিক নেটওয়ার্ক বলতে পারবো, কিন্তু এটা হচ্ছে উৎসবিহীন বৈদ্যুতিক নেটওয়ার্ক। কিন্তু এখানে যদি আমরা একটা উৎস সংযুক্ত করে দেই তাহলে কিন্তু একটা উৎসযুক্ত বৈদ্যুতিক নেটওয়ার্ক গঠিত হলো। অর্থাৎ নেটওয়ার্ক বলতে আমরা বুঝবো যে দুই বা ততোধিক যদি প্যারামিটার একসঙ্গে সংযুক্ত করা হয় তাহলে তাকে আমরা বৈদ্যুতিক নেটওয়ার্ক বলতে পারবো। মূলত এখানে যে আমরা উৎসযুক্ত এবং উৎসবিহীন বললাম, এই উৎসের অনুসারে বৈদ্যুতিক নেটওয়ার্কে দুই ভাগে ভাগ করা যাবে। একটি হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক আর একটি হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। এখন অ্যাক্টিভ নেটওয়ার্কটা কি আর প্যাসিভ নেটওয়ার্কটা কি? অ্যাক্টিভ নেটওয়ার্কটা হচ্ছে যে নেটওয়ার্কের বৈদ্যুতিক উৎস থাকবে। এখানে বলা হয়েছিল যে বৈদ্যুতিক উৎস যুক্ত আর একটা উৎসবিহীন। অর্থাৎ যে নেটওয়ার্কের বৈদ্যুতিক উৎস থাকবে তাকে আমরা বলবো যে অ্যাক্টিভ নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যে এই ডায়াগ্রামটা অঙ্কন করেছিলাম, এখানে আমাদের দেখা যাচ্ছে যে একটা উৎস হিসাবে ভি ভোল্টেজ যুক্ত একটা উৎস সংযুক্ত আছে। তাহলে এটি একটি হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্কের একটা উদাহরণ। এখন প্যাসিভ নেটওয়ার্কটা কি? যেহেতু এখানে উৎসযুক্ত আমরা নেটওয়ার্কগুলোকে অ্যাক্টিভ নেটওয়ার্ক বলতেছি বা সক্রিয় নেটওয়ার্ক বলতেছি, তাহলে উৎস ছাড়া যে নেটওয়ার্কটি থাকবে সেটি হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। তাহলে প্যাসিভ নেটওয়ার্কে সংজ্ঞা অনুসারে আমরা দিতে পারি যে নেটওয়ার্কে কোনো উৎস থাকবে না, বৈদ্যুতিক উৎস থাকবে না, তাহলে তাকে আমরা বলবো যে প্যাসিভ নেটওয়ার্ক। অর্থাৎ আমরা এইরকম যদি একটা আমরা নেটওয়ার্ক পাই তাহলে এই নেটওয়ার্ককে আমরা প্যাসিভ নেটওয়ার্ক বলবো, কারণ এই নেটওয়ার্কের কোনো উৎস নাই, এই নেটওয়ার্ক একাই কার্যক্ষম নয়। এখন ধারাবাহিকভাবে যে বৈশিষ্ট্য অনুসারে, যেহেতু আমরা উৎস অনুসারে বৈদ্যুতিক নেটওয়ার্ক পড়লাম দুই প্রকার, তাহলে বৈশিষ্ট্য অনুসারে বৈদ্যুতিক নেটওয়ার্ক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক আর একটা হচ্ছে নন লিনিয়ার নেটওয়ার্ক। এখন লিনিয়ার নেটওয়ার্কটা কি? লিনিয়ার নেটওয়ার্কটা হচ্ছে সেই সমস্ত নেটওয়ার্ক যে নেটওয়ার্কে সার্কিট প্যারামিটারের যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো স্থির থাকে। অর্থাৎ আমরা যদি একটা সার্কিটে যদি আমরা ভি ভোল্টেজ প্রয়োগ করি, অর্থাৎ মনে করো আমরা 5 ভোল্ট প্রয়োগ করলাম। এখন এখানে ধরি যে রেজিস্টরটির মান হচ্ছে 2 ওহম এবং ক্যাপাসিটরটির মান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এখন 2 মাইক্রোফ্যারাড, এখন আমরা যদি এখানে 5 ভোল্টের পরিবর্তে যদি আমরা 10 ভোল্ট প্রয়োগ করি, তবুও এই সার্কিট প্যারামিটারগুলো আছে তার মান পরিবর্তন হবে না। অর্থাৎ 2 ওহম এবং 2 মাইক্রোফ্যারাড থাকবেই। অর্থাৎ সার্কিট প্যারামিটারগুলোর মান স্থির থাকবে, তাকে আমরা বলবো লিনিয়ার নেটওয়ার্ক। এখন নন লিনিয়ার নেটওয়ার্কগুলো কি? অবশ্যই নন লিনিয়ার মানে হচ্ছে লিনিয়ার নেটওয়ার্কের উল্টো। তাহলে আমরা যদি উল্টো বলতে বোঝাচ্ছি যে এখানে আমরা 5 ভোল্টের পরিবর্তে যদি আমরা 10 ভোল্ট প্রয়োগ করি, তাহলে লিনিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে এখানে সার্কিট প্যারামিটারগুলোর মান পরিবর্তন হতে পারে, সেটা যে কোনো মান পরিবর্তন হতে পারে। ধরি যদি আমরা রেজিস্টরের মান যদি আমরা এ ধরি, তাহলে লিনিয়ার নেটওয়ার্ক নন লিনিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের
5 ভোল্টের পরিবর্তে 10 ভোল্ট প্রয়োগ করলে এ থেকে মানটি কমতেও পারে আবার বাড়তেও পারে। ধরি আমরা এ থেকে মানটি বি হতে পারে, ঠিক আছে। তাহলে লিনিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের সার্কিটের যে প্যারামিটারগুলো থাকবে সেই প্যারামিটারগুলোর মান পরিবর্তন হবে না, যদিও আমরা এর উৎসর আমরা পরিবর্তন করি। কিন্তু নন লিনিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে উৎসর মান পরিবর্তনের সাথে সাথে আমাদের যে সার্কিট প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোর মান পরিবর্তন হবে। এখন আমরা দেখব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স কি? যা কোনো রেজিস্ট্যান্সের পরিবর্তন হলেও এর মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাকে আমরা কারেন্ট সোর্স বলতে পারবো। অর্থাৎ আমরা যদি একটা নেটওয়ার্ক নেই, অর্থাৎ আমরা যদি একটা সার্কিট নেই, যে ধরি যে এখানে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে, দুটো রেজিস্ট্যান্স রয়েছে। এখন আমরা যদি এই রেজিস্ট্যান্স দুটির মান পরিবর্তন করি, ধরলাম আমরা এ থেকে এর মান বি করলাম, এটার মান সি থেকে এটার মান ডিতে পরিবর্তন করলাম, তবুও এর মধ্য দিয়ে যদি জেড পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তবুও জেড পরিমাণ কারেন্ট প্রবাহিত হবেই। অর্থাৎ আমরা যদি এই সার্কিট প্যারামিটারগুলোর রেজিস্ট্যান্স পরিবর্তন করি, তবুও এর মধ্য দিয়ে সমান সংখ্যক কারেন্ট প্রবাহিত হবে। একইভাবে ভোল্টেজ সোর্স হচ্ছে, যদি আমরা এখানে রেজিস্ট্যান্সগুলোর মান পরিবর্তন করি, তবুও যে আমরা ভোল্টেজটি প্রয়োগ করব সে ভোল্টেজই এখানে অব্যাহত থাকবে, অর্থাৎ ভোল্টেজেরও কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যদি এখানে রেজিস্ট্যান্স পরিবর্তন করিও, তবু এখানে ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। এখানে তাই বলা হয়েছে যে যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন হলেও এর মধ্য দিয়ে নির্দিষ্ট সংখ্যক ভোল্টেজ সরবরাহ করে থাকে, তাকে আমরা বলবো ভোল্টেজ সোর্স। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে এমন যে এখানে যদি আমরা কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা যদি রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করি, তবুও সমান সংখ্যক কারেন্ট যাবে। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রেও আমরা এরকম দেখতে পাচ্ছি যে রেজিস্টরের মান যদি আমরা পরিবর্তন করি, তবুও এখানে সমান সংখ্যক ভোল্টেজ যাচ্ছে। এখন এই যে আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে কারেন্ট সোর্স অ্যান্ড ভোল্টেজ সোর্স কনভারসেশন। অর্থাৎ আমরা ভোল্টেজ সোর্স থেকে কীভাবে কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারি এবং কারেন্ট সোর্স থেকে কীভাবে আমরা ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারি, এটা আমরা এবার দেখব। এখন এই রূপান্তর বা কনভারসেশনের জন্য আমাদের এই তিনটি বিষয় যদি আমরা মনে রাখি, তাহলে আমরা সহজেই আমরা কনভারসেশনগুলো করতে পারবো, কোনো ভুল হবে না। প্রথম যে নিয়মটি আমরা লিখেছি যে ওহমের সূত্র মেনে চলে, অর্থাৎ আমরা কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স কনভারসেশনের জন্য, অর্থাৎ কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করার জন্য আমাদের প্রথমত আমাদের ওহমের সূত্র মেনে চলতে হবে। দ্বিতীয়তে লিখছি আমরা যে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাইলে আমরা লোডগুলোকে প্যারালাল সংযুক্ত করতে হবে। অর্থাৎ আমরা যখন ভোল্টেজ সোর্স থাকবে, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে প্যারামিটারগুলো সাধারণত সিরিজে অবস্থান করে। এই সিরিজ অবস্থানের ক্ষেত্রে আমরা ভোল্টেজ সোর্স থেকে যখন কারেন্ট সোর্সে কনভার্ট করব, তখন আমরা যখন কারেন্ট সোর্স লিখব, তখন আমাদের অবশ্যই আমাদের যে রেজিস্টরটি রয়েছে সেই রেজিস্টরটি আমাদের প্যারালালে সংযুক্ত করতে হবে। এখন আমরা একটা উদাহরণ যদি দেখি, আমরা যদি ধরি যে এটি একটি হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, এখন যদি আমরা এই ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করি, তাহলে আমাদের লিখতে হবে আমাদের এই যে রেজিস্টরটি রয়েছে সেই রেজিস্টরটি আমাদের প্যারালালে সংযোগ করতে হবে, তাহলে এখানে আমাদের ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট হবে। এখন আমরা যদি এখানে একই কথা লেখা আছে যে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট আনলে সিরিজ সংযোগকে
সিরিজ সংযোগে করতে হবে। অর্থাৎ এখানে যদি আমাদের কারেন্ট সোর্সের ক্ষেত্রে প্যারালালে থাকে তাহলে আমাদের ভোল্টেজ সোর্সে কনভার্ট করার জন্য আমাদের ভোল্টেজের সোর্সের মান বের করে আমাদের যে রেজিস্টরটি থাকবে রেজিস্টরটি অবশ্যই কারেন্ট সোর্সের ক্ষেত্রে প্যারালালে থাকবে, আমরা 2 নম্বরে দেখেছিলাম। তাহলে এখানে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমাদের সিরিজ জানতে হবে। এখন আমরা যদি এখানে না বুঝিও তাহলে এখানে আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা অবশ্যই আশা করি বোঝা যাবে। এখন আমাদেরই একটা 20 ভোল্টের একটা আমাদের ভোল্টেজ সোর্স রয়েছে। এখানে হচ্ছে আমাদের 5 ভোল্টের একটা রেজিস্টর রয়েছে, 5 ওহম একটা রেজিস্টর রয়েছে। এখন আমরা এই যদি নেটওয়ার্ককে আমরা নেটওয়ার্ক একটা অবশ্যই একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে যদি আমরা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করি, অর্থাৎ আমরা যদি এখানে ভোল্টেজ সোর্সের পরিবর্তে একটা কারেন্ট সোর্স আমরা বসাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের প্রথমত একটা ডায়াগ্রাম অঙ্কন করি। যেহেতু আমাদের রেজিস্টরটি রয়েছে সেই রেজিস্টরটি আমাদের সিরিজ থেকে প্যারালালে সংযোগ করতে হবে। এখানে আমরা লেখা আছে যে কারেন্ট সোর্সকে কনভার্ট করতে চাইলে সেখানে লোডগুলোকে প্যারালালে সংযোগ করতে হবে। অর্থাৎ এখানে সিরিজ থাকবে, আমরা প্যারালালে সংযোগ করব। আমরা 5 ওহমের যে রেজিস্টরটি রয়েছে সেটা প্যারালালে সংযোগ করলাম। এখন আমাদের এখানে একটা কারেন্ট সোর্স বসাতে হবে। কারেন্ট সোর্স দেখতে এমন, মাঝে একটা তীর চিহ্ন থাকবে, কারেন্ট সোর্স। এখন আমাদের এই কারেন্ট সোর্সে কত এম্পিয়ার কারেন্ট সেটা আমরা মান বের করব। আমরা এখানে প্রথমে যে আমরা রুলসটি লিখেছি সেই রুলসটি লেখা আছে কি ওহমের সূত্র মেনে চলে। আমরা ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, এটি হচ্ছে ওহমের সূত্র। এখন আমরা এখান থেকে যদি আমরা আই বের করতে চাই, আই ইজ ইকুয়াল ভি ভাগ আর। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ভোল্টেজ সোর্সে ভোল্ট ছিল 20 ভোল্ট, তাহলে আমরা এখান থেকে ভির স্থানে আমরা লিখতে পারি যে 20 আর রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 5 ওহমের একটা রেজিস্ট্যান্স রয়েছে সেটা 5, তাহলে এখানে আমাদের 4 এম্পিয়ার বের হয়। তাহলে আমাদের অবশ্যই একটা যদি আমরা 4 এম্পিয়ারের যদি একটা কারেন্ট সোর্স যুক্ত করি তাহলে আমাদের সার্কিটটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে মূল তথ্য কি দাঁড়ালো? তাহলে এখানে আমরা যে একটা ভোল্টেজ সোর্স দেখেছি, সেই ভোল্টেজ সোর্স যুক্ত একটা আমরা যে নেটওয়ার্ক দেখেছি সেই নেটওয়ার্ককে আমরা যদি একটা কারেন্ট সোর্স যুক্ত নেটওয়ার্কে কনভার্ট করতে চাই, প্রথমত আমাদের কাজ হচ্ছে যে সিরিজ সংযুক্ত যে আমাদের রেজিস্টরটি থাকবে সেই রেজিস্টরটিকে আমাদের প্যারালালে সংযোগ করতে হবে এবং তারপর আমাদের ভোল্টেজ সোর্সকে সেই রেজিস্টরের সাথে প্যারালালে সংযোগের পর কারেন্ট সোর্সকে রেজিস্টরের সঙ্গে প্যারালালে সংযোগ করার পর আমাদের যে এখানে মানটি রয়েছে সেই মান নির্ণয় করার জন্য আমাদের ওহমের সূত্র অ্যাপ্লাই করে আমাদের কারেন্ট সোর্সের মানটি লিখতে হবে। এখন একইভাবে আমরা যদি কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি তাহলে আমরা আসলে কি পাই? কারেন্ট সোর্সে ভোল্টেজ সোর্সে কনভার্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে একইভাবে ধরি, আমরা যদি এটা ধরি যে আমরা যদি এখানে আমরা 4 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স দেই এবং 5 ওহমের যদি একটা আমরা রেজিস্টর স্থাপন করি কারেন্ট সোর্সের ক্ষেত্রে, তাহলে আমাদের ভোল্টেজ সোর্সে কনভার্ট করার জন্য আমাদের কত ভোল্টের একটা ভোল্টেজ সোর্স সংযুক্ত করতে হবে তা আমরা নির্ণয় করব। এখন আমাদের প্রথমে নিয়ম হচ্ছে, যদি আমরা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই, আমাদের যে লোড রেজিস্টরটি রয়েছে সেই লোড রেজিস্টরটি আমাদের সিরিজে সংযোগ করতে হবে। তাহলে আমরা সিরিজে একটা রেজিস্টর সংযোগ করলাম। এখন আমাদের এখানে থাকবে একটা ভোল্টেজ সোর্স। কত ভোল্টেজ সোর্স সেটা আমরা এখনও জানি না, কারণ আমরা এখনও ওহমের সূত্র অ্যাপ্লাই করিনি। এখানে 5 ওহমের যে লোড রেজিস্টরটি রয়েছে সেখানে আমরা 5 ওহম দিয়ে দিলাম। এখন এখানে কত ভোল্টের কত ভোল্টের ভোল্টেজ সোর্স সেটা আমরা এখনও জানি না। অবশ্যই আমরা জানি এখানে ওহমের সূত্র মেনে চলে, যেহেতু তাহলে আমরা ওহমের সূত্র দিয়ে আমরা
ভোল্টেজ সোর্সের মান বের করব, তাহলে এখানে আমরা জানি ভি ইকুয়াল আই আর। এখন এখানে আমরা জানি আই হচ্ছে কারেন্ট সোর্সের মান এখানে আমাদের 4, তাহলে 4 এবং লোড রেজিস্ট্যান্সের মান হচ্ছে 5, তাহলে আমরা দিলাম 5, তাহলে উত্তর বের হলো কত? 20 ভোল্ট। তাহলে আমাদের যদি এখানে একটা 20 ভোল্টের রেজিস্টর 20 ভোল্টের একটা যদি ভোল্টেজ সোর্স আমরা সংযুক্ত করি, তাহলে আমাদের সার্কিটটি সম্পন্ন হবে। এভাবেই আসলে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে হয়। এখন তোমাদের যদি এর মাঝে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং কে কোন পলিটেকনিকের সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।